অনেক প্রোগ্রাম প্ল্যানিং করতে হচ্ছে, সেটা নিয়ে ব্যস্ত ছিলাম। তো এই জন্য দেরি হয়েছে। গণ অভ্যুত্থানের 1 বছর প্রায় চলে আসলো। এই গণ অভ্যুত্থানে আমরা বহু আত্মত্যাগের ঘটনা জানি, বহু আত্মত্যাগের আমরা স্থির চিত্র দেখেছি, আমরা ভিডিও চিত্র দেখেছি, কাহিনী শুনেছি। কিন্তু আপনাদের যে আত্মত্যাগ, এটা না আসলে চোখে দেখা যায় না, কিন্তু এই আত্মত্যাগ কোনো আত্মত্যাগের চেয়েও কম না। এটা একটা বিশাল আত্মত্যাগ। কারণ আমরা বুঝি একটা মানুষ সৌদি আরব বা আরব আমিরাতের মতো দেশে, যেখানে অত্যন্ত স্ট্রিক্ট আইন, অত্যন্ত কঠোর ফৌজদারি আইন, সেই জায়গায় নিজের জীবন, জীবিকা, নিরাপত্তা সমস্ত কিছু ঝুঁকির মধ্যে ফেলে, চরম ঝুঁকির মধ্যে ফেলে আপনারা গণ অভ্যুত্থানকালে যে সংহতি দেখিয়েছেন, এটা আমি জানি না আর কোনো নজির আর কোথাও আছে কিনা। তা আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা শেষ নেই। আগেও জানিয়েছি, আবারও জানাচ্ছি যে আপনাদের প্রতি আমাদের সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাচ্ছি, অসীম আত্মত্যাগের। এবং আরেকটা জিনিস আমার কাছে মনে হয়, আপনারা যখন এই আত্মত্যাগটা করেছেন, আপনারা তো জানতেন না ডক্টর মোহাম্মদ ইউনূস উনি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেবেন, উনি একটা ফোন করবেন, আপনারা ছাড়া পাবেন, এটা আপনারা জানতেন না। সম্পূর্ণ আপনারা জেলে থাকার, জীবন জীবিকা বিপন্ন হওয়ার ঝুঁকি নিয়ে আপনারা জিনিসটা করেছেন। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তা আমরা সেটা বুঝি, বোঝার পর আমরা নিজেরা এটা মানে আপনাদের যে সম্মাননা দেওয়া, সেটা আমাদের একটা পবিত্র দায়িত্ব মনে করি। আপনাদের জন্য আমাদের আরও অনেক কিছু করা উচিত, এটা আমরা বিশ্বাস করি। আমরা যতটুকু আমাদের সামর্থ্য ছিল চেষ্টা করেছি, তার বাইরে আরও কিছু পরিকল্পনা আছে, নিশ্চয়ই আমাদের সচিব সাহেব বলেছিলাম। আপনারা জানেন যে আমাদের একটা ল্যান্ড আছে, একটা জায়গা আছে, সেখানে যদি আমরা প্রবাসীদের জন্য এমন একটা হসপিটাল করতে পারি যেখানে অনেক মানে ম্যাক্সিমাম চাকরি করবে প্রবাসীরাই, এবং যেটার শেয়ার হোল্ডারও হবে প্রবাসী। এটা আমার অনেক ইচ্ছা আছে, চেষ্টা করছি, সবসময় এটা নিয়ে আমরা লেগে আছি। অনেক প্রসিডিওর থাকে বাংলাদেশে, জানেন, অনেক অফিসের অনুমতি নিতে হয়, প্রজেক্ট পাস করতে হয়, একনেক করতে হয়, প্রি একনেক করতে হয়, অদ্ভুত একটা ব্যাপার। আমরা চেষ্টা করছি, ইনশাআল্লাহ আমরা যাওয়ার আগে এটাকে করে দেওয়ার চেষ্টা করব। রিইন্টিগ্রেশনের আরও কিছু প্ল্যান আছে, সেটা চেষ্টা করব। আমাদের তো ধরেন মানে এককভাবে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাতে হয় না, মানে দেখা যায় কি একসাথে 2টা মন্ত্রণালয় দেখতে হয়। সো আমার হয়তো আমি বড়জোর 50% সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দিতে পারি, 50%ও পারি না, কারণ মন্ত্রণালয়ের দায়িত্বের বাইরে আরও অনেক 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 কাজ থাকে, মানে বলে শেষ করা যাবে না। হয়তো 30% সময় দিতে পারি। তো তার মধ্যে কিন্তু আমরা চেষ্টা করেছি, আপনাদেরকে অলরেডি কিছু বিবরণ দেওয়া হয়েছে। একটা জিনিস শুধু মনে রেখেন যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বাংলাদেশে আমাদের কখনো মাল্টিপল ভিসা দেওয়া হতো না। এটার জন্য এই যে লুৎফে ভাই আছেন, তারপর আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তারা আছেন, আমরা কি চেষ্টা করেছি এটা আমরা জানি। আপনার মানে কতভাবে চেষ্টা করেছি, 1-2টা মিটিংয়ে জিনিসটা হয় না। তো এটা অবশ্যই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, ওনার একটা বিরাট অবদান আছে আমাদের যে কোনো সাকসেসের পিছনে। ওনার যে ইমেজ, ওনার যে প্রচেষ্টা, ওনার যে গাইডেন্স, সেটার একটা বিরাট ভূমিকা থাকে। তো এটা একটা বিরাট অগ্রগতি সাধিত হয়েছে। মালয়েশিয়াতে যারা যেতে পারে নাই, তারা পুনরায় যাওয়ার সুযোগ পাচ্ছে, প্রসেসটা শুরু হয়েছে। এখন দেখেন, একটা ভালো কাজ যখন করি তার রিয়াকশনটা কী হয়। আমি লুৎফে ভাই আমরা যখন ফিরে এসে মালয়েশিয়ার থেকে বললাম যে যারা মানে বিমানের টিকিট এবং ভিসা থাকা সত্ত্বেও যারা গত বছর যেতে পারেনি মালয়েশিয়ায়, তাদেরকে মালয়েশিয়ান গভর্নমেন্ট নিবে, আমাদেরকে অ্যাসুরেন্স দিয়েছে। তারপর দেখলাম আমাকে অনেকে মেসেজ পাঠিয়েছে ফেসবুকে, তারপর হোয়াটসঅ্যাপে, তারপর জিমেইলে, আমাকে গালাগালি করছে। এই জন্য বিশ্বাস করবেন, গালাগালিটার কারণ হচ্ছে আমরা যারা এখানে অবৈধ আছি মালয়েশিয়ানরা, আমি হতে পারতেছি না, আর তুমি নিয়ে আসছো নতুন বাংলাদেশের মানুষ এখানে। গালাগালির কোনো শেষ নাই, মানে যেটা আপনাদের এত বড় দাবি সেটা করার পরও গালি খাই, বুঝছেন। যাই হোক, তারপর আমরা আপনার সৌদি আরবের সাথে আপনারা খুব ইনশাল্লাহ 2 সপ্তাহের মধ্যে, 2-3 সপ্তাহের মধ্যে শুনবেন, সৌদি আরবের সাথে আমাদের বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এগ্রিমেন্ট হচ্ছে, প্রবাসী শ্রমিকদেরকে নিয়ে এমপ্লয়মেন্ট নিয়ে এগ্রিমেন্ট হচ্ছে। এই এগ্রিমেন্টের চেষ্টা বিগত সরকারের আমলে অনেকবার করা হয়েছে, হয় নাই। ভারত বা পাকিস্তানের সাথেও এগ্রিমেন্ট নাই, বাংলাদেশের সাথে এগ্রিমেন্টটা হতে যাচ্ছে। হলে আমাদের সৌদি আরবে যারা শ্রমিক ভাই বোনরা আছেন, তাদের নিরাপত্তা এবং সুরক্ষা আরও বৃদ্ধি পাবে আমরা বিশ্বাস করি। আমরা রিইন্টিগ্রেশনে কিছু কিছু প্ল্যান নিয়েছি, আমরা প্রসেসটা অনেক সিম্পলিফাই করেছি মিনিস্ট্রির মধ্যে, যাতে আপনাদের ভোগান্তি হয়রানি কম হয়।
সম্পূর্ণ ডিজিটালাইজেশন করেছি। আপনারা নতুন করে বিদেশে আপনারা গেলে বা আপনাদের আত্মীয় স্বজন গেলে আপনারা এই সুবিধাটা বুঝতে পারবেন। তারপরে বিমানবন্দরে তো জানেন কি ব্যবস্থা আমরা নিয়েছি এখানে। তো আমাদের কখনো মনে হয় না যে এই ব্যবস্থাগুলো নিয়ে আমি খুশি আছি, যে আমার মন্ত্রণালয়ের মানুষজন জানে আমি খালি রাগই করি, আরও হচ্ছে না কেন, আরও হচ্ছে না কেন, খুব সারাক্ষণই ওনাদেরকে বকা দেয়, পরে খুবই খারাপ লাগে। কিন্তু একটাই কারণ যে আরও তাড়াতাড়ি হচ্ছে না কেন, আরও হচ্ছে না কেন। এবং ওনারাও আইন মন্ত্রণালয়, যেমন ওনারাও এই মন্ত্রণালয়ে ওনারা শুক্রবার অফিস করেছেন, শনিবার অফিস করেন, মাঝে মাঝে যখন বলি এসে অফিস করেন। আপনাদের প্রতি এই সুযোগে কৃতজ্ঞতা জানাচ্ছি। সত্যি আমি একটা ওয়ান্ডারফুল টিম পেয়েছি আমার মিনিস্ট্রিতে, যতই রাগ করি সত্য হচ্ছে এটা। এবার আমাদের যারা প্রবাসী ভাই বোনরা আছেন, আপনারা প্রবাসী ফিরে এসেছেন, আবার যাওয়ার চেষ্টা করছেন, হয়তো আপনাদের আত্মীয় স্বজন যাবে, বন্ধু বান্ধব যাবে। কয়েকটা কথা আপনাদেরকে বলি, অন্যভাবে নিন না। আপনারা বাইরে যাওয়ার আগে নিজেরা যথেষ্ট প্রস্তুতি নেবেন। আপনাদের কি কোনো ঠকবাজ পাঠাচ্ছে, প্রতারক পাঠাচ্ছে, এটা একটু ভালো করে খোঁজ খবর নেবেন। এত হয়ে যায় না, একদম এত ডেসপারেট হয়ে যায় না যে কোনো খোঁজ খবর নিলে না বিদেশে পা দেওয়া মাত্র একটা বেহেশত পাবেন না, মোটেও না, প্রশ্নই আসে না। এই সরকারের দায়িত্ব নেওয়ার পর সমস্ত শ্রমিকদের জীবনযাত্রা দেখেছি। আমি আপনাদের আগে বলেছি, আবারও বলি, সৌদি আরবে এমন অবস্থাও দেখেছি বাংলাদেশের সবচেয়ে খারাপ বস্তিতেও মানুষজনের চেয়ে ভালো থাকে। এত খারাপ জীবন, 8 লক্ষ 9 লক্ষ টাকা খরচ করে যাওয়ার পরে। আপনারা জানেন আমি মিথ্যা কথা বলছি না। কাজে ভালো মতো খোঁজ খবর নিয়ে যান, এত ডেসপারেট হয়ে যায় না। আপনার যদি 10 লক্ষ টাকা থাকে বিদেশে যাওয়ার মতো, 10 লক্ষ টাকা দিয়ে বহু বিজনেস বাংলাদেশে করা যায়। আমার ড্রাইভার, এই 7-8 বছর যাওয়া আমার ড্রাইভার, সে বলছে সে আর চাকরি করবে না, বিয়ে করেছে বলে চাকরি করবে না। আমি কেন? বলে বিজনেস করব। তোমার কত টাকা আছে বিজনেস করবা? বলে আমার 15,000 টাকা আছে। 15,000 টাকা বিজনেস হবে? বলে অবশ্যই হবে স্যার, আমি খালি ঠেলে নেওয়ার একটা জিনিস বানাবো, বাসার মধ্যে খাবার বানাবো। আমার কত টাকা লাভ হবে? বলে ডেইলি 1,000 টাকা। আমি বললাম তুমি শিওর? বলে স্যার আমি তো করোনার আগে করতাম ব্যবসা। আমি আপনাদের সত্যিকার ঘটনা বলছি। এই দেশে 18 কোটি মানুষ, কত কনজিউমার, ছোট্ট একটা দোকান দিয়ে বসলে কত লাভ হয়। আমি আপনাদের নিরুৎসাহিত করছি না, কিন্তু ডেসপারেট হয়ে যায় না। অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে ঝাঁপ মেরে দিলেন 10 লাখ 15 লাখ টাকা খরচ করে। প্লিজ ডোন্ট ডু ইট। 10 লাখ 15 লাখ টাকা থাকলে আপনি এত অসহায় না, একটু বুদ্ধি করেন, দেশে ছোট একটা ব্যবসা করেন। সেকেন্ড কথা হচ্ছে, যারা বাইরে যাচ্ছেন আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যারা আমাদের প্রবাসী শ্রমিক ভাই বোনরা আছেন তাদের মধ্যে 99%ই ভালো মানুষ, ঠিক মতো কাজ করেন। বাকি 1% সেখানে অনেক ধরনের ঘটনার জন্ম দেয়, যেটার জন্য 99%-এর অনেক কষ্ট হয়, এবং ওই দেশগুলোতে লোক পাঠাতে আমাদের আরও কষ্ট হয়। আমি আর লুৎফে ভাই যখন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপ করছিলাম যে সব দেশের জন্য হচ্ছে মাল্টিপল ভিসা, আমাদের জন্য কেন ওয়ান ওয়ে, একটা একক ভিসা কেন, মাল্টিপল ভিসা না কেন? পরে ওনাদের অফিসিয়ালদের সাথে আমরা কথা বলে জানলাম যে যখন আপনার আগে ওই যে ম্যানুয়াল ভিসা টাইপের পাসপোর্ট ছিল না আগে, তো ওই পাসপোর্ট সব গলা কাটা পাসপোর্ট করে বাংলাদেশের মানুষজন মালয়েশিয়াতে চলে যেত। এটা এত বেশি ছিল, অন্য কোনো দেশকে এটা করে নাই। সব দেশকে শ্রমিকরা পেত মাল্টিপল ভিসা, আর আমাদেরকে দিচ্ছে না মাল্টিপল না, একবার ঢুকতে পারবা, বেরো আসটা ঢুকতে পারবা না। কেন? আমাদের এটাকে সবচেয়ে বেশি লোক গলা কাটা পাসপোর্ট নিয়ে গিয়ে চলে গেছে ওখানে। তাহলে আমরা কি করব এখানে বলেন? এটাকে আমাদের দোষ? একটা যে সরকারের সরকার কি, সরকারের লোক কি গলা কাটা পাসপোর্ট করে যায়? আমাদের তো গলা কাটা পাসপোর্ট লাগে না। আপনারা সাবধান থাকবেন। আবার বলি, 99% মানুষ কমপক্ষে ভালো মানুষ, সৎভাবে কাজ করেন, পরিশ্রম করেন, দেশের জন্য গৌরব বয়ে নিয়ে আসেন। বাকি 1% মানুষ সেখানে গিয়ে এমন সব কাজ করে যেটা সবার জন্য, দেশের ভাগ্য, 99% মানুষের ভাগ্য, আমাদের ইমেজ, সব কিছু ক্ষুণ্ণ হয়। ভিসা পেতে সমস্যা হয়। আপনারা জানেন ইউএইতে কি অবস্থা হয়েছে। তো এটা যারা বাংলাদেশ থেকে বিদেশে যাচ্ছেন প্রত্যেকে হচ্ছে আপনারা বাংলাদেশের প্রতিনিধি। আপনি যা করবেন সেইটার মালকেই বাংলাদেশ সম্পর্কে তাদের ধারণা তৈরি হবে। তো দেশকে ভালোবাসলে এই জিনিসটা মাথায় রাখতে হবে। শুধু আমি গণ অভ্যুত্থানে আপনার ভূমিকা রাখবো, খারাপ শাসককে গালাগালি করব, অবশ্যই করবেন এগুলি। সেটার সাথে সাথে আমার যে ভূমিকা, আমাকে দেখার মাধ্যমে একটা বিদেশি পুরা বাংলাদেশের চেহারা দেখছে, সেটা ভাই একটু মনে রাখতে হবে। কালকে না পরশু একটা ভিডিও দেখছিলাম, আপনার এই একটা প্লেন বাংলাদেশে আসতেছে, একজন ভিডিও করেছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, অনেক ভাইরাল হয়েছে। বাংলাদেশে যারা যাত্রী আছেন প্লেন থামার আগেই সবাই দাঁড়ায় গেছেন।
প্লেন কিন্তু তখনও সে ভিডিও করে দেখাচ্ছে, প্লেন তখন নামে সবাই দাঁড়া গেছে, আর এয়ার হোস্টেস প্রচণ্ড চিল্লাচিল্লি করতেছে। ভাই এই দৃশ্যটা আপনারা দেখেন নাই? আমি কি বাড়িয়ে বলছি? কি ইমেজ হয় বলেন, কি অসুবিধা হয় 5টা মিনিট ওয়েট করলে। এই যে এরকম আচরণ কিছু মানুষ করেন, আমরা সবাই যেন মনে রাখি যে আমি যেমন বাংলাদেশের নাগরিক, বিদেশে যখন যে আমি বাংলাদেশের প্রতিনিধিও, তো আমরা সবাই যদি সবার দায়িত্ব পালন করতে পারি, ইনশাল্লাহ আগামীতে আমরা প্রবাসী যারা ভাই বোনরা আছেন তাদের জন্য আরও কল্যাণকর একটা ভবিষ্যৎ রেখে যেতে পারবো। আমাদের প্রবাসী ভাইরা আরও নিরাপদে আরও ভালো জায়গায় চাকরি করতে যেতে পারবেন, সেটার জন্য আমরা চেষ্টা করব। এবং আমরা, আপনারা জানেন আমাদের সরকারের নীতি হচ্ছে আমরা ক্রমান্বয়ে হাই স্কিল জবের দিকে যাওয়ার চেষ্টা করছি। জাপানে, কোরিয়াতে সেটা আমাদের টার্গেট, ইস্ট ইউরোপ হচ্ছে আমাদের টার্গেট। আমরা আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংকের সাথে কথা বলেছি, জাপানে যে স্টুডেন্টরা যাচ্ছে তার যদি গ্যারান্টার না থাকে, প্রবাসী কল্যাণ ব্যাংক গ্যারান্টার হতে পারবে কিনা। আপনাদের মানে লো স্কিল জবে তো আমাদের অবশ্যই অ্যাটেনশন থাকবে, এর সাথে সাথে বাড়তি একটা মনোযোগ আমাদের সবসময় হাই স্কিল জবের দিকে আমরা দেওয়ার চেষ্টা করব। আমাদের খুব বেশি সময় নাই, আমাদের সময়ের মধ্যে আমরা যেটুকু কাজ করতে পারিনি বা যেটা করা উচিত সেরকম একটা টাস্ক ফোর্স করে সেরকম একটা পেপার অ্যাটলিস্ট আমরা তৈরি করে যাব, আপনাদের সবাইকে জানাবো। সবাই ভালো থাকবেন। আমাদের যে ব্যর্থতা আছে মন্ত্রণালয়ের বিভিন্ন ক্ষেত্রে, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমরা চেষ্টা করি। ধন্যবাদ।